আমি বাংলাদেশ ব্যাংক থেকে মাত্র 500 কোটি টাকা শিল্প কারখানা স্থাপনের নামে ঋণ নিয়েছিলাম, কিন্তু তা শিল্প কারখানা স্থাপনের নামে ব্যয় না করে আমি আমার ব্যক্তিগত কাজে ব্যয় করেছি। তাই তা যথাসময়ে পরিশোধ না করায় আজ আমার এই দুরবস্থা। শুনলাম যারা ঋণ খেলাবে তারা নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এ সম্পর্কে আপনার অভিমত কি? আমি আশাবাদী আমার দল থেকে যদি আমাকে নমিনেশন দেওয়া হয় তাহলে বিপুল ভোটে জয়লাভ করব এবং দেশ ও দশের উন্নতি করবে, নিজেকে উৎসর্গ করব ইনশাআল্লাহ। আপনি তো সরকারের অনেক বড় কর্মকর্তা, তাহলে আপনার হাতে বসে কেন? মন্ত্রী মহোদয়ের নাম করে অনেক ফাইল আটকে কোটি কোটি টাকা লুটিয়ে নিয়েছে এবং বেতনের চেয়ে বেশি টাকা এবং সম্পদের বাহার করে তুলেছি, তাই আমার এই অবস্থা। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম রাজা মিয়া। দেখতেও তো রাজার মতোই মনে হচ্ছে। আসলে ভাই চেহারা সুন্দর হলে মানুষের শুনতে হবে এমন নয়। আমি অসৎ পথে সিন্ডিকেটের মাধ্যমে ভেজাল পণ্য সরবরাহ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছি, এর জন্য আমার এমন অবস্থা। আপনি কি করেছেন? আমি বিল খেলাপি। কিন্তু বিল খেলাপি হলেন কি করে? ভেবেছিলাম পানি, বিদ্যুৎ, চলমান পদার্থ বিলটাও সেই কৌশলে চালিয়ে দিতে পারবো, কিন্তু বর্তমান সরকার তৎপরতার কারণে সে আশায় ঘুরে বাজি। আপনি কি আশাবাদী যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাকে মনোনয়ন করা হলে আপনি নির্বাচন করবেন? জি হ্যাঁ, মনোনয়ন করা হলে আমি নির্বাচন করব এবং জাতির জন্য একটা সুন্দর দেশ উপহার দেব। এরা মুখে যাই বলুক না কেন, আসলে এরা দেশ ও জাতির কাছে অনেক বড় অপরাধী। এরা কি ধরনের শাস্তি পেতে পারে আমি র্যাব কর্মকর্তার কাছে জানতে চাইবো। আচ্ছা, আপনি বলুন এদেরকে গ্রেপ্তার করেছেন এবং এরা কি ধরনের শাস্তি পেতে পারে বলে আপনি মনে করেন? আপনারা দেখছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী আমি এদেরকে জেল হাজতে প্রেরণ করব এবং আমি আশাবাদী যে মহামান্য আদালত এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, যা দেখে ভবিষ্যতে আর কোনো অপরাধী এমন ধরনের দুর্নীতি কাজে লিপ্ত হতে না পারে। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাইবো যে এরা যে অপরাধী এরা এই অপরাধের শাস্তি পাক। আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায় 1971 সালে প্রতিষ্ঠিত মহান মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে যারা দেশ থেকে পাক বাহিনীকে উচ্ছেদ করার জন্য দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল মাটিতে দুয়োদের, তাদের আজ এই অবস্থা। এদিকে আমি একজন মুক্তিযোদ্ধাকে দেখতে পাচ্ছি, আমার মনে হয় উনি নিপীড়িত, লাঞ্ছিত, অভাবগ্রস্ত এবং দুর্দশাগ্রস্ত, নির্যাতিত একজন মুক্তিযোদ্ধা। চলুন গিয়ে দেখি উনি কি বলতে চায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন বীর বিক্রম। শুনলাম আপনি 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে একজন মুক্তিযোদ্ধা খেতাব অর্জন করেছেন, তাহলে আপনার দিনকাল কেমন চলছে? দিনকালের কথা বলছেন বাবা? এই তো বৃদ্ধ বয়সে আমাকে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খেতে হয়। আপনি কি মুক্তিযুদ্ধের কোনো সনদপত্র পাননি? জি হ্যাঁ, পেয়েছি। তাহলে আপনাকে কি সরকার কোনোভাবে সাহায্য করে? না বলবো না চাই, তবে বছরে 2-1 সাহায্যের নামে করোনা করে, তারপর তাদের আর কোনো হদিস থাকে না। আপনারা কেমন দেশ করতে চেয়েছিলেন? আমরা চেয়েছিলাম একটি সুখী, সমৃদ্ধ এবং শোষণমুক্ত বাংলাদেশ, কিন্তু স্বাধীনতার দিন আমাদের সেই স্বপ্ন বাস্তবে পরিণত হলো না। আজ আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি। আজ অন্যায় আর অবিচারে ছেয়ে গেছে গোটা দেশ। ওই যে ওই রাজা মিয়ার মতো লোকেরাই আজ দেশে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। আর আমাদের মতো মুক্তিযোদ্ধারা যারা দেশের দুর্দিনে দেশের পাশে এসে দাঁড়িয়েছিল, আজ তাদেরকে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে খেতে হয়। যারা দেশের দুর্দিনে দেশের পাশে এসে দাঁড়িয়েছিল, স্বাধীনতার জন্য হাতে তুলে নিয়েছে মরণাস্ত্র, তাদেরকে আজ ভিক্ষা করে খেতে হয়। কিন্তু না, আমরা আর ভিক্ষা চাই না। আমরা প্রাপ্য সম্মান নিয়ে আমাদের প্রাপ্য সম্মান নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। কিন্তু স্বাধীনতার দীর্ঘদিন পরেও আমাদের সেই স্বপ্ন সত্যি হলো না। আজ বছরের একটি মাত্র দিনে কেবলমাত্র আমাদেরকে সম্মান প্রদর্শনের জন্য আকাশের দিকে বলেছিল হয়, সেইগুলি আকাশের দিকে কেন আমাদের বুকে ছিল, যাতে আর কোনোদিন ভিক্ষা করে খেতে না হয়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যাদের কারণে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ। স্বাধীন দেশের ভেতরে কি বাইরের শত্রুর অভাব? স্বাধীন দেশের ভেতরে বাইরের শত্রুর অভাব নেই। যে কোনো সময় হিংসাত্মক দৃষ্টি দেশকে ধ্বংস করার বদ্ধ পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। তাই আমাদের দেশ থেকে এই সব মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে বের করে যাদেরকে সনদপত্র দেওয়া হয়নি তাদেরকে দিতে হবে এবং সরকারের কাছে আমার আকুল আবেদন, তারা যেন আর লাস্ট লাইফে ডাল ভাত খেয়ে জীবন কাটাতে পারে, এই আবেদন করবো। মোহাম্মদ আজাদ, টেলিভিশন,